নমস্কার, ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে মার্কেট বেশ ভালো গ্যাপ আপ ওপেনিং নিয়েছে। দুটো বিশেষ কারণের জন্য গ্যাপ আপ ওপেনিং হয়েছে, সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলবো, যারা আমার ভিডিওতে নতুন আসছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে রাখবেন, যাতে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। আপনারা জানেন যে দুটো মেন কারণের মধ্যে একটা কারণ জানি যে ট্যারিফের যে ব্যাপারটা ছিল, ট্রাম্পের অ্যাডিশনাল যে ট্যারিফ লাগানো, সেটা এই মুহূর্তে লাগানো হচ্ছে না। দ্বিতীয় কারণ হচ্ছে জিএসটি রিফর্মস। আর এই জিএসটি রিফর্মস নিয়ে চারিদিকেই বিভিন্ন ভিডিও হচ্ছে, কিন্তু কোথাও যেন মনে হচ্ছে যে এখানে হিডেন অনেক কিছু আছে যেটা বলা হচ্ছে না বা ক্ল্যারিটি নেই এটা সম্বন্ধে। আপনারা জানেন যে যখনই কোনো জিনিস আমরা কিনি তার এগেনস্টে যে জিএসটিটা আমরা দিয়ে থাকি সেটা কোম্পানিকে দিয়ে থাকি, কোম্পানি আবার জিএসটিটা গভর্নমেন্টকে দিয়ে থাকে। এতদিন আমাদের এখানে 5টা স্ল্যাব ছিল, 5%, 12%, 18%, 28%, যেখানে ম্যাক্সিমাম দেশে দেখা যাবে 1 থেকে 2টো স্ল্যাবের মধ্যেই সীমাবদ্ধ। সেখানে আমাদের এখানে 4টে স্ল্যাব ছিল, একটা হচ্ছে 5%, 12%, 18% আর 28%। 28%গুলো আমরা জানি সেগুলোতে লাগালে যেগুলো লাক্সারি কোনো প্রোডাক্ট কিংবা কোনো এমন কোনো জিনিস যেটা নেশার ক্ষেত্রে ইউজ হয়, এরকম কোনো ব্যাপার সেগুলোর উপরে দেওয়া হয়ে থাকে। এবার দেখতে হবে যে এই যে জিএসটি, এটা থেকে গভর্নমেন্টের ইনকাম কিরকম হয়। হিস্ট্রি বলছে 2021 সালে 11 লক্ষ কোটি টাকা গভর্নমেন্টের ইনকাম হয়েছে শুধুমাত্র জিএসটি থেকে। 2025-এ সেটা হয়ে গেছে জাস্ট ডবল, 22 লক্ষ কোটি টাকা। এখন ডবল হলো কি করে, বাড়লো কি করে? কারণ প্রচুর কোম্পানি আসছে, প্রচুর প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, তার উপরে আমরা জিএসটি দিচ্ছি, প্রচুর সার্ভিস লঞ্চ হচ্ছে, যার উপর আমরা জিএসটি পে করছি। এই জন্য জিএসটিতে গভর্নমেন্টের ইনকাম কিন্তু কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে। এখন রিফর্মসটাকে যদি দেখা যায়, রিফর্মসে কি ছিল, 4 থেকে 2টো করা হয়েছে, এটা সব জায়গায় বলা হয়েছে। একটা 5% আর একটা 18%, কিন্তু আরও একটা করা হয়েছে যেটা হচ্ছে 14%, 40 নট 40%, 40% করা হয়েছে, হিউজ যেটা। সেগুলো নিয়ে আলোচনা হবে। এখন বলা হয়েছে যে 90%, 99% আইটেম যেটা, সেটা হচ্ছে 5%-এ চলে আসছে 12%-এর জায়গায়। আর এইখানেই একটা জিনিস বিস্তারিতভাবে আমাদেরকে দেখতে হবে। তার আগে আমি বলি, যেমন ধরুন কোনো একটা কোম্পানি কোনো একটা প্রোডাক্ট বানাচ্ছে, সেই যে প্রোডাক্টটার উপরে দেখা গেল এতদিন ওই প্রোডাক্টটার উপরে 12% জিএসটি ছিল। ওই প্রোডাক্টটা বানাতে গিয়ে কোম্পানি এমন একটা কিছু ব্যবহার করেছে যার সেই প্রোডাক্টটার জিএসটি আবার 18% ছিল। তো এই ক্যালকুলেশনগুলো ছিল, এত রকমের ক্যালকুলেশন। সেই ক্যালকুলেশনটা যদি দেখা যায় কমে আসছে, তাহলে দেখা যাবে বিজনেসম্যানরা অনেক বেশি বিজনেসের উপরে নজর দিতে পারবে এবং আরও ভালোভাবে কাজ করতে পারবে। এখন 99% আইটেম 5%-এ চলে এসেছে 12%-এর জায়গায়। এটা শুনে ভালো হবে, তার জন্য মার্কেটে র্যালিও এসছে, খুব ভালো কথা। এখন কথা হচ্ছে যে এই যে আমি ধরুন কোনো একটা প্রোডাক্ট কিনলাম, 10টা প্রোডাক্ট, তার মধ্যে দেখা গেলো 8টা প্রোডাক্ট 5%-এ আসছে, 2টো প্রোডাক্ট আসছে 18%-এ চলে যাবে, 12% থাকছে না। তা আমার 10টা প্রোডাক্টের মধ্যে দেখা গেল আমি 8টা কিনেছি, সেটা 5%-এর মধ্যে এলো, বাকি 2টো চলে এলো কোথায়, 18%-এর মধ্যে চলে এলো। তাহলে হিসাব করে দেখলে একটা 5% একটা 12% ছিল, সেটা কি হলো, একটা 5% আর 18% হয়ে গেল। এইখানে একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার হচ্ছে যে 12% স্ল্যাব থেকে গভর্নমেন্ট ইনকাম করে 5% রেভিনিউ। তার মানে এই 5% রেভিনিউকে 12% থেকে যদি আমি ফেলে দিই 5%-এ, কিচ্ছু যায় আসে না। 12%-এর পরে 18%-এর স্ল্যাব থেকে 75% রেভিনিউ জেনারেট করে গভর্নমেন্ট। ক্লিয়ার হয়ে গেল? তাহলে ম্যাক্সিমাম কোথা থেকে ইনকাম করে, 18% থেকে 75%। তাহলে ওই 18%টা কিন্তু অ্যাজ ইট ইজ রয়ে গেল। আর 28% স্ল্যাব থেকে করতো 13 থেকে 15% রেভিনিউ, যেটার মধ্যে বলা আছে যে 13 থেকে 15টার মতো প্রোডাক্ট পড়ে, যা 90% 18%-এ চলে যাচ্ছে, 10% যাচ্ছে 40%। তাহলে যেটার পিছনে 18% কোনো লাক্সারি কার, 28% নেওয়া, সেটা গেলো 40%। কোনো এমন জিনিস যেটা গভর্নমেন্ট অতটা প্রমোট করে না, এমন কোনো জিনিস, সেটার উপরে চলে গেল 40%। আর যেখান থেকে 5% রেভিনিউ জেনারেট করতো, সেটা চলে গেল 12% রেভিনিউ জেনারেট করতো
12% জিএসটির 5% রেভিনিউ জেনারেট করতো, মানে 12% যে জিএসটিটা যেখানে যেসব প্রোডাক্টের উপর রাখা ছিল সেখান থেকে মাত্র 5% রেভিনিউ জেনারেট করতে পারতো, সেটাকে দিয়ে দেওয়া হলো 5%-এ। 18% অ্যাজ ইট ইজ একই রয়ে গেল। তার মানে বোঝা গেল যে 5%-এর যেটা আছে সেটা দিয়ে দেওয়া হলো, 18%-কে 18% রেখে দেওয়া হলো, প্লাস 28%-এর মধ্যে যেটা ছিল সেটাকেও ভাগ করালো, 90% চলে গেল 18%-এ, আর বাকি 10% চলে গেল 40%-এ। তার মানে হিউজ একটা জিএসটি থেকে কালেকশন কিন্তু বা রেভিনিউ জেনারেট করতে চলেছে গভর্নমেন্টের পক্ষ থেকে। তো সেই জন্য সেইটার উপরে একটা জাম্প করেছে মার্কেট, কিন্তু তাতে কিন্তু জিএসটিকে যদি ক্ল্যারিফাই করতে হয় তাহলে দেখা যাবে যে 12%টাকে 5% করেছে, মাত্র 12% থেকে ইনকাম করতো গভর্নমেন্ট 5% রেভিনিউ, আর বাকিটা চলে এলো 18%-এ। অর্থাৎ কোনো একটা অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে সেটাই। যদিও যাই হোক, এটা দিওয়ালি ধামাকা, দিওয়ালি থেকে স্টার্ট হচ্ছে, তখনই বোঝা যাবে আরও কত সুন্দর করে কি হচ্ছে না হচ্ছে দেখব। এবার বলবো মার্কেটটা নিয়ে একটু অ্যানালিসিস করব। মার্কেটটা নিয়ে বলবার আগে শুধু আজকের কি মার্কেট একটু বলে নিই। আজকে যদি বাজারটাকে একবার দেখি তাহলে দেখবো যে বাজারে আজকে 24,938-এ ওপেন হয়েছে নিফটি, সেখান থেকে হাই করেছিল 25,022, লো করেছিল 24,852, ক্লোজ করেছে 24,876। তো প্রথম দিকে মর্নিংয়ে শুরুর দিকে যে জাম্পটা করেছিল সেখান থেকে সবাই ভেবেছিল যে শর্ট সেলিং করে কিছু অপশানে বার করতে পারবে, কিন্তু ট্র্যাপে পড়েছে অনেকেই। দেখা গেল সেকেন্ড হাফে কিছুটা কারেকশান এসছে, বরঞ্চ সেখান থেকেও যে কারেকশানটা এসছে অনেক আস্তে আস্তে কারেকশান এসছে। তো প্রথম দিকে তো অনেকেই ট্র্যাপে পড়েছে এবং এক্সিটও করে গেছে লস বুক করে। তো ওভারঅল দেখা যায় 245 পয়েন্টের একটা র্যালি দেখা গেছে। প্রথম দিকে তো ভালো জাম্প করেছিল। নিফটি অটো, রিয়ালিটি, মেটাল, নিফটি অটো 2.41%, রিয়ালিটি 2.17%, মেটাল 1.86%, এফএমসিজি, ফিনান্সিয়াল, পিএসইউ ব্যাংক সবই পজিটিভ র্যালি দিয়েছে, পজিটিভ নোটে বন্ধ হয়েছে। আর ফার্মা, হেলথ কেয়ার, মিডিয়া আর আইটি নেগেটিভ ফরম্যাটে ছিল বা নেগেটিভ নোটে ছিল। টপ গেনারের মধ্যে যদি দেখি তাহলে বলো মারুতি 8.92%, দুর্দান্ত র্যালি। হিরো মোটোক্যাপ 5.99, অলমোস্ট 6%, নেসলে 5.23%, বাজাজ ফাইন্যান্স 5.06%। আর লুজারের মধ্যে আইটিসি 1.49%, টেক মাহিন্দ্রা 1.09%, ইটার্নাল 1.35%, লার্সেন অ্যান্ড টুব্রো 1.01% নেগেটিভ নোটে বন্ধ হয়েছে। এই মোটামুটি আজকের বাজার ছিল। এখন নিফটিকে যদি আগামীকালের জন্য প্রেডিক্ট করতে হয় তাহলে বলতে হবে যে নিফটি যে তিনটি ইন্ডেক্সেস আজকে ছিল, সে যেমন ব্যাংক নিফটি, নিফটি আর সেন্সেক্স, তিনটেই কিন্তু বেশ ভালো রকমের আপসাইড মোমেন্ট ছিল। এখন এই আপসাইড মোমেন্টে যদি দেখা যায় গিফট নিফটি মর্নিং থেকেই একটা আপ ট্রেন্ড ধরেছিল। আপ ট্রেন্ড ধরে দেওয়ার পর আমরা কি জানি যে এত বড় একটা জায়গা থাকে, তা যাওয়া মানে একটা আপ ট্রেন্ড ধরেই চলবে, কিছুটা কারেকশন হবে আবার যাবে, কিন্তু হয়নি। আপ ট্রেন্ডটাকে ব্রেকডাউন করে নিচের দিকে নেমে এসে সাস্টেন করেছে একটা সময়ের পরে। 24,985 পয়েন্টের মধ্যে নিফটি চলছিল। তো প্রাইস অ্যাকশন যারা জানেন তারা জানেন যে যখন গিফট নিফটি ওপরের দিকে বা যে কোনো জিনিস তো একটা ট্রেন্ডের মধ্যে যায়, কিন্তু ট্রেন্ডটাকে ব্রেক করে নিচের দিকে চলে এলো, এটা কিন্তু খুব একটা ভালো সাইন নয় কালকের জন্য। আর ইম্পর্টেন্ট যেটা হচ্ছে যে অনেক সময় এইরকম র্যালি থাকলে যে আমাদের মতো রিটেল ইনভেস্টাররা কি করে, তারা মনে করে যে আজকে এতটা বেড়েছে কালকে বাড়বে বলে তারা ইনভেস্ট করতে যায়, এবং তার ঠিক অপোজিট কাজ করে স্মার্ট ইনভেস্টাররা। আর সেখানেই আমাদের কিন্তু ট্র্যাপে পড়ার চান্স থাকে। সুতরাং কালকে এই জায়গাটা থেকে একটুখানি নিজের লক্ষ্য স্থির রেখে কাজ করবেন। আর নিফটিকে যদি দেখা যায়, নিফটি কালকে সম্ভবত ফ্ল্যাট ওপেনিং বা গ্যাপ ডাউন ওপেনিং হতে পারে দুটো, কারণ আজকে অনেকটা যেহেতু লাফিয়েছিল। এই মুহূর্তে যে জায়গাটাতে ট্রেড করছে তার উপরে রেজিস্ট্যান্স হচ্ছে 25,025। 25,000কে অলরেডি আজকে টাচ করেছে, কারণ 25,022 পর্যন্ত চলেই গেছিলো। সুতরাং তার যে একটা স্ট্রং রেজিস্ট্যান্স সেটাকে সে টাচ করে চলে এসছে। তো তবুও আমরা যারা কালকে সির পজিশন নিতে যাব তারা দেখবো 25,025কে ভাঙতে পারছি কিনা। যদি 25,025কে ভাঙে তাহলে সি পজিশন নিতে পারি। তার উপরে 25,055, তার উপরে 25,090, তার উপরে 25,125, তিনটে লেভেল বললাম। আর যদি নিচের দিকে চলে আসে তাহলে 24,835, 800 একটা স্ট্রং সাপোর্ট আছে, 835 একটা সাপোর্ট। 835কে যদি ভেঙে দেয়, আশা করি ভাঙতে পারবে না, সেখানে এসে সাস্টেন করবে। যদি ভেঙে যায় তাহলে পির পজিশন বানাতে পারি। তাহলে আমার পি পজিশন 24,835 ভেঙে গেলে 24,805,
24,770 আর 24,735, এই লেভেলগুলো আমার নিচের দিকে থাকবে কালকের জন্য। ওপেন ইন্টারেস্ট যদি দেখি তাহলে সি সাইডে 24,850-এর 10 লক্ষ কন্ট্রাক্ট ওপেন আছে, সেখানে পি সাইডে আছে 30 লাখ, আর তার উপরেরটা যেটা আছে 24,900 নিয়ারেস্ট স্ট্রাইক ওপরের দিকে, তার সি আছে 52 লাখ আর পি আছে 60 লাখ। ওভারঅল করলে দেখা যাবে 62 লাখ 90 লাখ নিয়ারেস্ট যে স্ট্রাইকটা আছে। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে কালকে কিন্তু মার্কেট 25,000-কে ক্রস করার খুব একটা সম্ভাবনা নেই। সুতরাং যারা কাজ করবেন ডাউন থট নিয়ে কাজ করবেন, অথবা দেখা যাবে সাইডওয়েজ একটা ছোট্ট ক্যান্ডেল কোনো হয়তো র্যালি দিল, ব্যাস। কিন্তু 25,000-টাকে ক্রস করার মতো এই মতো কিছু দেখা যাচ্ছে না। যদি 25,000-কে ক্রস করে তাহলে হয়তো আরও 100-200 পয়েন্ট ওপরের দিকে যেতে পারে। এই হলো নিফটি। এবার যেটা প্রধান জিনিসটা আলোচনা করব যে সুজলনে ক্রমাগত ফলিং আসছে কেন। 5টা গুরুত্বপূর্ণ রিজন নিয়ে আলোচনা করব সুজলনের জন্য। যাদের কাছে সুজলনের স্টকস আছে বা যারা সুজলন নিয়ে কেনাকাটির কথা ভাবছেন তারা অবশ্যই এটার প্রতি একটু নজর দেবেন। সুজলন 11 মাসে 35% ক্র্যাশ করেছে। ইনভেস্টরদের দেখা যাবে 40,000 কোটি টাকা উধাও হয়েছে জাস্ট 11 মাসে। ইয়ার অন ইয়ার সেলস কিন্তু বেড়েছে, বাট কোয়ার্টার অন কোয়ার্টার দেখা যাচ্ছে এদের সেল কিন্তু কমেছে। প্রফিট তাই ইয়ার অন ইয়ার সামান্য বেড়েছে, কোয়ার্টার অন কোয়ার্টারে দেখা যাবে 1181 কোটি টাকা থেকে 324 কোটি টাকা নিচের দিকে মানে প্রফিট হয়েছে। তার মানে প্রথম রিজন, 5টা রিজনের মধ্যে যে এই 11 মাস ধরে ফল করলো 35% নিয়ে কমে যাওয়ার কারণ হিসাবে 5টা কারণের মধ্যে প্রথম কারণ হচ্ছে তাদের কোয়ার্টার অন রেজাল্টে কি দেখা বললাম, ইয়ার অন ইয়ার দেখা যাচ্ছে সেলস বেড়েছে, কোয়ার্টার অন কোয়ার্টারে সেলস কমেছে। ইয়ার অন ইয়ারে প্রফিট সামান্য বেড়েছে, কোয়ার্টার অন কোয়ার্টারে দেখা যাচ্ছে 1181 কোটি টাকা থেকে পড়ে 324 কোটি টাকা হয়েছে। সেকেন্ড রিজন যেটা বলবো, সিএফওর এক্সিট। যারা লয়াল ইনভেস্টর থাকে তারা এই সিএফওর যে বেরিয়ে যাওয়া সেটা থেকে চিন্তা করে যে কেন বেরিয়ে যাচ্ছে, কি কারণে বেরিয়ে যাচ্ছে, একটা ভয়ের সিচুয়েশন তৈরি হয়, সেখান থেকে মার্কেটে একটা ছোট্টখাট্ট হলেও ক্র্যাশ আসে। 3 নম্বর কারণ যেটা বলবো 13 আগস্টে যেটা বলেছিল, একটা রিপোর্ট পাবলিশ হয়েছিল যে টাটা পাওয়ারের সঙ্গে 6,000 কোটি টাকার যেটা 700 মেগাওয়াটের একটা প্রজেক্ট আছে, সেটা কিন্তু কোম্পানির তরফ থেকে বলা হয়েছে যে এরকম কিছু নয়। সুতরাং সেই জন্য কিছুটা কারেকশন আছে। চতুর্থ রিজন, যদি জায়গায় টেকনিক্যালি উইক দেখাচ্ছে, প্রত্যেক কটা মুভিং অ্যাভারেজের নিচে চলছে, সুতরাং সেইখান থেকেও একটা প্যানিক তৈরি হবে। আর পঞ্চম রিজন, যেসব ব্রোকারেজ সংস্থাগুলো এগুলোর প্রতি বুলিশ একটা মনোভাব রাখে, তারা কিন্তু তাদের টার্গেটটাকে কি করছে, ট্রিমড করেছে, মানে কমিয়ে আনছে। তার ফলে এই 5টা প্রধান কারণের জন্য সুজলনে কিন্তু ক্রমাগত পড়ছে। কিন্তু ফান্ডামেন্টালি যদি দেখা যায় খুব একটা খারাপ না, যে বিশাল কিছু খারাপ বলে দেওয়া যাবে। আমি বারবার বলেছি সবসময় ইয়ার অন ইয়ারটা দেখাই ভালো, কোয়ার্টার অন কোয়ার্টারে তো অনেক কিছু আপ ডাউন চলবে। এই 5টা প্রধান কারণের জন্য দেখা যাচ্ছে সুজলন এনার্জিতে কিন্তু অনেকে জিজ্ঞেস করছিলেন কেন ফল হচ্ছে, সুজলন এনার্জিতে 5টা কারণের জন্য কিন্তু কারেকশন আসছে। এরপরে কতগুলো ডিভিডেন্ড স্প্লিট বোনাস নিয়ে আলোচনা করব, যেমন প্রোটিন ই গভর্নমেন্ট টেকনোলজিস ডিভিডেন্ড ঘোষণা করেছে 10 টাকা প্রতি শেয়ার, যার এক্স ডিভিডেন্ড ডেট হচ্ছে 29 আগস্ট। ন্যাশনাল ফার্টিলাইজার ডিভিডেন্ড ঘোষণা করেছে 1 টাকা 56 পয়সা প্রতি শেয়ার। আর এটা এইভাবে দেখলে হবে না, 1 টাকা 56 পয়সা, কারণ এর কিন্তু প্রাইসটাও কম, স্টকটা মাত্র 93 টাকা। 22 সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। তারপরে শিপিং কর্পোরেশন ডিভিডেন্ড ঘোষণা করেছে 6.5 টাকা প্রতি শেয়ারে, 205 টাকা এই মুহূর্তে দাম চলছে, সেই হিসাবে ভালো। 5 সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। নেক্সট বলবো ডিক্সাট ট্রান্সওয়ার্ল্ড স্প্লিট ঘোষণা করেছে 1:5, একটা থাকলে আপনার কাছে 5টাতে কনভার্ট হবে, আরও 5টা পাবেন। তো 29 আগস্ট হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট, 1:5-এ, মানে একটা থাকলে 5টায় হয়ে যাবে, স্প্লিট করবে। আর নেক্সট শিল্পা মেডিকেয়ার বোনাস ঘোষণা করেছে 1:1 অনুপাতে, অর্থাৎ একটা থাকলে সেটা একটা শেয়ার আপনি এক্সট্রা পাবেন। 26 সেপ্টেম্বর হচ্ছে এর এক্স ডিভিডেন্ড ডেট। তাহলে এইটাও বলে দিলাম যে কটা কোম্পানি শেয়ারে ডিভিডেন্ড বোনাস এবং স্প্লিট ঘোষণা করেছে। তার সঙ্গে সঙ্গে সুজলন এনার্জিতে কেন এত কারেকশন আসছে সেটাও বলে দিলাম। নিফটি আজকের বাজার কি করেছে, নিফটি প্রেডিকশন কালকের জন্য কি হতে পারে। এরপরে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনাদের প্রশ্নের উত্তর। চলুন একটু দেখে নিই কে কি করেছেন। কেউ লিখেছেন 1 বছর আগে যে পজিশন ছিল সেখানেই দাঁড়িয়ে আছে, তাহলে তো এফডি রিটার্ন বেটার বা এফডি গেনার।
দেখুন পার্টিকুলার কোনো কোম্পানি, আপনি একটা কোম্পানিতে টাকা লাগাচ্ছেন, এখন সেই কোম্পানি 1 বছরে কোনো মুভ নাও করতে পারে। দেখা গেল আপনি ব্যাংক এফডিতে যে রিটার্ন সেটা পাচ্ছেন আপনি 7.5%, যাই পান না কেন 1 বছরে রিটার্ন পাচ্ছেন না, ঠিক কথা। কোনো না কোনোভাবে দেখা যাবে এফডি রিটার্ন ঘুরে ফিরে কোনো না কোনো ইনভেস্টমেন্টের মধ্যেই লাগছে। কিন্তু আপনি যদি এফডির সঙ্গে রিটার্ন করে দেখেন তাহলে আপনি ইটিএফগুলোকে দেখতে পারেন। যদি এইভাবেই কম্পেয়ার করেন তাহলে ইটিএফগুলো কিন্তু এফডি রিটার্নের থেকে কিন্তু অনেক বেশি রিটার্ন জেনারেট করে দিয়েছে আলটিমেটলি। আপনি যদি হিস্ট্রি দেখেন 11%, 15%, 20% পর্যন্ত আছে, আরও বেশি আছে। আমি অত বেশি নাম নিচ্ছি না, মোটামুটি 11 থেকে 20%-এর মধ্যে আছে। কিন্তু সেখানে আপনার ব্যাংক বা পোস্ট অফিস 6-7%, 7.5% ম্যাক্স 8% ধরলাম সিনিয়র সিটিজেন যদি হয়ে থাকে এরকম। তো সেখানে সেই হিসাবে দেখতে গেলে আপনার কাছে ইটিএফ আপনি নিতে পারেন। আর যেখানে স্টকের কথা বলতে পারেন, কারণ সেখানেও দেখতে হবে আপনি স্টকে ঠিকমতো এন্ট্রি নিয়েছেন কিনা। সব কিছু বিচার করে দেখলে আপনি অবশ্যই একজন স্মার্ট ইনভেস্টরকে যদি জিজ্ঞেস করেন, তিনি এই কথাটা কখনোই বলবেন না যে এফডির এগেনস্টে। আর ওটা হচ্ছে শিওর একটা ইনকাম, শিওর একটা এই ইনভেস্টমেন্টের উপরে আপনার একটা টাকা জেনারেট হচ্ছে একদম শিওর, কিন্তু এইখানে সেটা কিন্তু তা হচ্ছে না। তো ব্যাংক পোস্ট অফিসটা আলাদা, এইটা সম্পূর্ণ আলাদা। এখানে যখন দেবে তখন আপনাকে অনেকটাই দিতে পারে, পুরোটাই ডিপেন্ড করবে আপনি কতটা নলেজ গেইন করেছেন আর কীভাবে সেখানে ইনভেস্ট করছেন। কেউ আমাকে বলেছেন পিজি ইলেকট্রো প্লাস নিয়ে বলবার জন্য। পিজি ইলেকট্রো প্লাস কনজিউমার ডিউরেবল একটা স্টক, 13,910 কোটি টাকার একটা মার্কেট ক্যাপ, লাস্ট ইয়ার নেগেটিভ রিটার্ন ছিল। আর 52 উইক সাইজ যদি দেখি 1,054 টাকায়, এই মুহূর্তে ট্রেড করছে 528 টাকায়। আর রেভিনিউ যদি দেখা যায় ইয়ার অন ইয়ার মোটামুটি ঠিকই আছে, 1112, তারপরে 2160, তারপরে 2746, প্রত্যেক বছর রেভিনিউ বেড়েছে। তার সঙ্গে সঙ্গে প্রফিট বেড়েছে 37, 77 এবং 135 কোটি টাকা। এফআইআই ডিআইআই কোয়ান্টিটি হোল্ড মানে নিজেদের হোল্ডিং বাড়িয়েছে এই কোয়ার্টারে। আরএসআই 27-এ ওভারসোল্ড জোনে আছে, লং টার্ম শর্ট টার্ম দুটোই এই মুহূর্তে কিন্তু বিয়ারিশ। কিন্তু স্টক নিয়ে অতটা খারাপ কিছু আমি দেখিনি, কারণ স্টকের রেভিনিউ বেড়েছে, স্টকের প্রফিট বেড়েছে, ডিআইআই তাদের পজিশন বাড়িয়েছে, আর এফআইআই পজিশন বাড়িয়েছে। তো কোনো দিক থেকে মনে হয় না স্টকে খুব একটা খারাপ কিছু আছে। বাকিটা তো আপনি আপনার অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে নেবেন। এফআইআই স্টেক বাড়িয়েছে কিন্তু ডিআইআই স্টেক কমিয়েছে, কি করা উচিত? এফআইআই ডিআইআই, এফআইআই ধরুন কোনো এফআইআই একটা বড় মাপের অঙ্ক নিয়ে আসে, সেই তুলনায় ডিআইআই তারা হাফও আনতে পারে না। তবুও দুটোকে যদি অ্যানালিসিস করে দেখেন, এফআইআইকে এগিয়ে রাখবেন সবসময়। এই কারণে বললাম এফআইআই মার্কেটকে চেঞ্জ করে। আপনি ধরুন এফআইআই যদি উল্টো হয় কোনো সময়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে এফআইআই ডিআইআই একসঙ্গে ছুটছে, কিন্তু উল্টো হতে পারে, এফআইআই বিক্রি করছে, ডিআইআই বাই করছে, যেটা আপনার প্রশ্ন। এফআইআই যদি ফেলে দেয়, এফআইআই বড় অঙ্কের জিনিস নিয়ে আসছে, যদি সেল করে বেরিয়ে যায় তো তলার দিকে পড়বে। যখনই পড়তে থাকবে, ডিআইআই যদি ওই সময় বাই করে মোটা অঙ্কের, তাহলে কী হবে? স্টক সাস্টেন করবে এক জায়গায়, সাইডওয়েজ ফরম্যাটে চলে যাবে। যে এফআইআই ফেলে দিয়েছে কিন্তু আর ফেলতে পারছে না, কারণ ডিআইআই এর একটা বাইং সেখানে ওকে সাপোর্ট দিচ্ছে। কিন্তু যদি এফআইআই এর সঙ্গে ডিআইআই সেল করতো, তারা অনেক দূর তলায় চলে যেত। কিন্তু আপনাকে ফলো করতে হবে এফআইটাকে। এই কারণে ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি দেখবেন এফআইআই ডিআইআই একই ভূমিকা নিয়েছে, কোনো কোনো সময় হয়তো উল্টো হয়ে গেছে। এবার আপনি ডিআইআই এর দেখা যাচ্ছে, ডিআইআই এর আপনি বাইং দেখছেন, এফআইআই এরও বাইং আছে, সেদিনকে এফআইআই এরও সেলিং আছে, ডিআইআই এরও বাইং আছে, ডিআইআই এরও সেলিং আছে, প্লাস মাইনাস করে আমাদের ওটা দেখানো হয়। এবার দেখা গেল যেখানে এফআইআই এর বাইং আছে সেখানে ডিআইআই বাইং করেছে, ঠিক আছে? তো এফআইআই ডিআই এর মধ্যে এফআইআইকে এগিয়ে রাখা ভালো, ডিআইআই মার্কেটটাকে সাপোর্ট করতে কাজে লাগে ভালো। যে ডিআইআই যখন এফআইআই উপরের দিকে উঠে যাচ্ছে খুব, ডিআইআই যদি লাগাতার সেল করে তাহলে কোথাও মার্কেট উপরের দিকে একটু সাস্টেন করবে। আর যদি নিচের দিকে এফআইআই খুব সেল করে, ডিআইআই দেখা যাচ্ছে বাইং করছে, তাহলে নিচের দিকে সে সাপোর্ট দেবে বা সাস্টেন করবে। কেউ আমাকে লিখেছেন যে আপনি কি করে বুঝলেন যে স্টকে এফআইআই এর হোল্ডিং বাড়াচ্ছে? এগুলো সব গল্প কথা। তাহলে আপনি হিস্ট্রি জানেন না বা ঘাটতে জানেন না, আমার কিছু বলার নেই। যারা ভিউয়ার্স আছেন তারা সবাই জানেন এফআইআই এ কোনো স্টকের হোল্ডিং Q1 Q4 রেজাল্টে আসে। আপনি বলছেন এরকম হয় না, এরকম অবভিয়াসলি হয়। তার কারণ হচ্ছে আমি Q4 রেজাল্ট দেখেছি, হোল্ডিং কি আছে ওই স্টকে এফআইআই এর, আজকে Q1 হোল্ডিং কি আছে, দুটোকে প্লাস মাইনাস করলে তো বুঝিয়ে ও বাড়িয়েছে না কমিয়েছে। এটার জন্য আবার প্রমাণের কি আছে? এটা তো প্রমাণ আপনি গুগলে সার্চ করুন, সাইটে যান, সেই কোম্পানিতে ঢুকুন,
যে কোনো জায়গাতে পেয়ে যাবেন। এটার জন্য এটা বলার কোনো মানেই হয় না যে এফআইআই হোল্ডিং বাড়িয়েছে, এটা আপনি কোথা থেকে পেলেন। আমি কোথাও পাওয়ার না, আমি এফআইআই হোল্ডিং করি না, বাড়াই না, কমাই না। আমাদের কি হয় যে এইটা সেইখানেই তো আসবে, রিপোর্টে আসবে। Q1 রিপোর্টে এসছে, Q4 থেকে এখানে বেড়েছে। নেক্সট 5 নম্বর হচ্ছে পিসি চন্দ্র জুয়েলার্স অ্যান্ড পিসি জুয়েলার্স কি সেম? না, কখনোই সেম না। পিসি চন্দ্র জুয়েলার্স হচ্ছে 1939-এ ফাউন্ডেড, কলকাতা বেস কোম্পানি। আর পিসি জুয়েলার্স হচ্ছে 2005 সালে এস্টাবলিশড হয়েছে, দিল্লি বেস কোম্পানি। আপনাদের এই কটা প্রশ্ন ছিল যেগুলো আমি উত্তর দিলাম। আবার যদি কেউ মনে করেন যে নতুন কিছু আপনাদের জানবার আছে, কোনো এডুকেশন রিলেটেড হোক বা কোনো স্টক রিলেটেড হোক, তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন। আমি যতটা পারবো আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব। আজকের জন্য শুধু এইটুকুই বলে রাখি যে যখনই কোনো ডিসক্লেমার দিয়ে দিই, যেটা আমি আগে দেওয়ার কথা আমি এখন দিলাম, যে যখনই আপনারা কোনো জিনিস কিনবেন পুরো ভালো করে চেক করে, নথি চেক করে তবেই কিনবেন। আমার ভিডিওর মারফত থেকে কিন্তু সম্পূর্ণ আমার ওপিনিয়ন, এখানে কোনো রকম কোনো বাই সেলের রেকমেন্ড করা হয় না। আর যারা মনে করছেন আমার সঙ্গে টেলিগ্রামে জয়েন করবেন, তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠান। আমি আমার চ্যানেলের লিঙ্কটা টেলিগ্রামের আপনাদেরকে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা জয়েন করে নিতে পারবেন। পুরো ভিডিওটা দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ। কালকে দেখা হবে আবার ঠিক এই টাইমে। নমস্কার।